আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সকাল সংবাদ। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানান মুখ্য সংগঠক হান্নান মাসুদ। বলেন, হাজার শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও আকাঙ্ক্ষার দলিল জুলাইয়ের ঘোষণাপত্র। তাই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে বর্তায়। এই লক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী সকলকে বিকেলে শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান করেন ছাত্র আন্দোলনকারীরা, যেখানে ঘোষণাপত্র কেমন হবে তার একটি রূপরেখা প্রণয়ন করবেন তারা। সেই 5ই আগস্ট রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, শেখ হাসিনাকে না বলেছিল আগামী কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণঅভ্যুত্থানের প্রক্লেমেশনের পক্ষে রাস্তায় নেমে এসে আমাদের একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রক্লেমেশন সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের প্রিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন এটির যে স্থায়িত্ব, এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয়। এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত। ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এদিকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বিপ্লবের আশা আকাঙ্ক্ষার পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা অন্তর্ভুক্ত থাকবে ঘোষণাপত্রে। ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত করার লক্ষ্যেই এই ঘোষণাপত্রটি গৃহীত হচ্ছে বলে জানান তিনি। সব দল মতের অংশগ্রহণে দ্রুত সময়ের মধ্যে এটি জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী আশিকুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আশিক, শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্রদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। মালিহা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন, গেল মধ্যরাতে যে সমন্বয়কদের যে বৈঠক হয়েছিল, বৈঠক শেষে যেমনটি ঘোষণা দিয়েছিলেন সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি বলেছিলেন যে আমরা শহীদ মিনারে একত্রিত হব। সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু অলরেডি আমরা যেমনটা দেখছি যে মৌলভীবাজার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দল কিন্তু এরই মধ্যে শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন। আপনি জেনে থাকবেন যে আজকে কিন্তু এই যে ঘোষণাপত্র, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল, সেটিকে পরিবর্তন করে কিন্তু তারা মার্চ ফর ইউনিটি এই স্লোগানে কিন্তু তারা আজকে কর্মসূচি ঘোষণা করেছে। এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা সকালে দেখছিলাম যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন, পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরাও রয়েছেন, তারা কিন্তু সার্বিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এবং এরই মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে মৌলভীবাজার জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের একটি দল কিন্তু এরই মধ্যে শহীদ মিনারে এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি মালিহা, যে তারা কিন্তু বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের মূল যে উদ্দেশ্য ছিল নাগরিকদের যে মৌলিক অধিকারের জায়গাগুলো এবং নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে ভিত্তিতে যেভাবে রাষ্ট্র পরিচালনার যে বিধিগুলো যেভাবে কার্যকর
করার কথা, সেই জায়গাগুলোতে যে ঘাটতি রয়েছে সেগুলো তারা সংশোধন করতে চাচ্ছেন এবং তারা বলছেন যে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানকে অনেকটাই রাজনৈতিক দলগুলো তাদের সাথে মত পার্থক্য বা মতকে পৌঁছতে পারছে না বিদায়ী কিন্তু এক ধরনের ধূম্র জাল তৈরি হয়েছে এবং সেটি থেকে কিন্তু তারা রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে গেল 53 বছরে যে বস্তা পচা রাজনীতি যেভাবে চলেছে সেভাবে আসলে চলতে দেওয়া যায় না এবং রাজনৈতিক দলগুলোকে তারা একটি সীমারেখা দিয়ে দিতে চান যেটি জনগণের স্বার্থে কার্যকর হবে। মালিহা, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্যরা অংশ নিয়েছেন। সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। এ সম্মেলনেই 2025 সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। সম্মেলন উপলক্ষে উদ্যান এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অরণ্য, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে আজকের সম্মেলন থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা জানাবেন আমাদের। মালিহা, এটি কিন্তু ইসলামী ছাত্র শিবিরের বাৎসরিক সদস্য সম্মেলন। সদস্যটা হলো ছাত্র শিবিরের যেহেতু একটি ক্যাডার ভিত্তিক সম্মেলন, তাদের কর্মীদের স্তর বিন্যাস রয়েছে, সেই স্তর বিন্যাসের সর্বোচ্চ স্তরটা কিন্তু সদস্য। সুতরাং এই সংখ্যাটা কিন্তু সবচেয়ে কম হয় এবং সারা বাংলাদেশের যে মূল সদস্যগুলো রয়েছেন তারা কিন্তু আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে আজকের এই সম্মেলনে মূলত তারা নতুন সভাপতিকে নির্বাচিত করবেন 2025 সালের জন্য এবং নতুন সভাপতির দায়িত্ব নেবেন 1 বছরের জন্য। এই মূল সম্মেলনের এটি মূল এজেন্ডা এবং তার পাশাপাশি যে মূল সেশনের যে কাজকর্ম, প্রথম অধিবেশনের বক্তব্য পর্ব চলছে, যেখানে রয়েছেন আপনার বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতিগণ এসেছেন, যারা বক্তব্য দিচ্ছেন। এর আগে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দিয়েছেন এবং গত সরকারের আমলে যারা গুমের শিকার হয়েছিলেন তেমন একজন এখানে বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে জামাতের শীর্ষস্থানীয় নেতৃত্ব আমিরে জামাত বক্তব্য দিবেন এবং সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু সভাপতি নির্বাচিত হবে। তো দেশে যে নতুন একটি ধারা চালু হয়েছে, সেই ধারার অগ্রগতির সঙ্গে ছাত্র শিবির চলতে চায়, এখানে কিন্তু সেই মেসেজটি আমরা সবার বক্তব্যে মোটামুটি শুনতে পাচ্ছি। তবে আসল ব্যাপার হলো যে 2009 সালে সর্বশেষ সদস্য সম্মেলন করতে পেরেছিল ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে। এরপরে বিগত 15 বছর কিন্তু তারা আর প্রকাশ্যে কোনো সম্মেলন করতে পারেনি। আওয়ামী লীগের আমলে তারা মূলত অনলাইন ভিত্তিক তাদের সদস্য সম্মেলন করেছে। এবার প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে তারা সদস্য সম্মেলন করছে এবং এই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের মাধ্যমে তারা নতুন করে কাজের যে উদ্দীপনা, সেটি নিয়ে কিন্তু সারা দেশে আবার ছড়িয়ে পড়বেন এবং নতুনভাবে যে নতুন দেশ গঠনের যে কর্মসূচি বর্তমান সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে নিচ্ছে, তারা কিন্তু এই কর্মসূচির সঙ্গে কম বেশি একাত্মতা জানিয়েই দেশ গঠনের কাজে আত্ম নিয়োগ করবেন, এমন মেসেজে কিন্তু আমরা পেয়েছি। মালিয়া, ধন্যবাদ আপনাকে। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে আজ। তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগুনের ঘটনায় একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। এখানে অনেক টিম একসাথে কাজ করছে। বিকেল 5টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে। এছাড়া কিছু আলামত আছে যেগুলো বিদেশে পাঠিয়ে টেস্ট করা হবে বলে জানান তিনি। গত বুধবার রাত 1:45টায় সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। এতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র পুরোপুরি পুড়ে যায়। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি বাজারে আগুনে পড়ে গেছে 8টি দোকান। গেল রাতে আশুলিয়ার বাইপাল মোড় এলাকায় রমজান আলী সুপারমার্কেটের একটি দোকানে আগুন লাগে। এ সময় মার্কেটে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে বেশিরভাগ দোকান ছিল পলিথিন এবং প্লাস্টিক ব্যাগের। মশলার দোকান থাকলেও অধিকাংশ দোকানে পলিথিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আসতে দেরি হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রায় 2 বছর পর আবারও শুরু হচ্ছে জাহাজ রপ্তানি। চট্টগ্রাম ভিত্তিক জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নতুন বছরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে রয়ান নামের একটি জাহাজ রপ্তানি করবে। প্রতিষ্ঠানটি জানায় পর্যায়ক্রমে মরুর দেশে যাবে আরও 7টি জাহাজ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইদ মাহমুদ। দেশীয় শ্রমিকদের দক্ষ হাত আর উন্নত প্রযুক্তির সাহায্যে চলছে এমবি রায়ান তৈরির কাজ। 69 মিটার দীর্ঘ ল্যান্ডিং ক্রাফট বা মাঝারি ধরনের এই জলযান রপ্তানির মধ্য দিয়ে প্রায় 2 বছরের খরা কাটছে। আর মরুর দেশে জাহাজ রপ্তানির এমন সুখবর দিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর তথ্য অনুযায়ী সর্বশেষ 2022 সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ড যুক্তরাজ্যের এনজিয়ান শিপিং কোম্পানির কাছে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে। আর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ রপ্তানি করছে প্রায় 4 বছর পর। আমাদের 8টা জাহাজের অর্ডার এসছে, 8টা জাহাজের ভিতরে একটা শেষ হয়ে গেছে, আরও 7টা এখন চলমান। সব মিলে আমরা এই 8টা কমপ্লিট করবো আগামী বছর 2025-এ। জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো জানায় বাংলাদেশে বৈশ্বিক জাহাজ নির্মাণ শিল্পের মন্দার মূল প্রভাব পড়ে 2011 সালে। এতে অনেক রপ্তানি আদেশ বাতিল হয়। সবশেষ করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা সামলাতে হিমশিম খায় তারা। তবে এ খাতে আবার খুলছে সম্ভাবনার দুয়ার। 500 কোটি টাকার মতন আমার লোন লেগেছে। আপনি হয়তো দেখেছেন আমাদের প্রায় 36 একর জায়গার উপরে বিগ ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি। তারপর যখন 5-7 বছর যখন আমার বিদেশের কাজ ছিল না, কিন্তু শিপইয়ার্ড আমি বন্ধ করিনি। আমরা দেশীয় কাজ, ফিশিং ট্রলার, ট্রাক্স, পন্টুন করেছি। জাহাজ শিল্প ভালো থাকলে আর্থিকভাবে সচ্ছল থাকে এ খাতের শ্রমিকরাও। এক্সপোর্ট করে আমরাও, বিশেষ করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আমরা ওয়েল ইকুইপড এবং আমাদের এখানে যথেষ্ট দক্ষ জনবল আছে। বৃহত্তর চট্টগ্রাম এবং বাংলাদেশের অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। আল্লাহর রহমতে আমরা খুব ভালো চলতেছি এই শিপইয়ার্ডের মাধ্যমে। এখানে যারা বেকারত্ব ছিল এখন তারা সবাই কাজ করে। জাতীয় রাজস্ব বোর্ডের নথিপত্র বলছে 2006 সাল থেকে এখন পর্যন্ত মোট জাহাজ ও জলযান রপ্তানি হয়েছে 45টি। এতে প্রায় 1,500 কোটি টাকার সমমানের বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। সৈয়দ মাহমুদ, RTV। বিভিন্ন জেলায় আবারও বেড়েছে শীতের তীব্রতা। ভোরে উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। এ সময় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলে যানবাহন। ভোর 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে দিনাজপুরে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। জেলার হিলিতে কয়েকদিন ধরে কমছে রাতের তাপমাত্রা, তবে কিছুটা স্বস্তি মিলছে দিনের বেলা। রাতে শীতল বাতাসের কারণে তীব্র শীত বিরাজ করছে। চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গাইবান্ধায় শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে নিম্নআয়ের মানুষের। কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন চরাঞ্চল ও খেটে খাওয়া নিম্নআয়ের শ্রমজীবী মানুষরা। ঘন কুয়াশায় পাচুরিয়া দৌলতদিয়া নৌরুটে ব্যাহত হয় ফেরি চলাচল। এই বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, শীতে জনজীবনের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের সর্বশেষ। মালিহা, প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে আজকে পৌষ মাসের 16 তারিখ। এই পৌষ মাসের মাঝামাঝি এসে কিন্তু পঞ্চগড়ে শীতের তীব্রতা কিন্তু অনেকটা বেড়ে গেছে। সেই সাথে কিন্তু শীতের কারণে ঠান্ডার যে প্রকোপ এটি অনেকটা বেশি। আজকের চিত্রটি যদি বলা যায়, ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক, কুয়াশায় আচ্ছন্ন, কুয়াশায় আবৃত হয়ে আছে চারদিক। এখন পর্যন্ত কিন্তু আসলে মানুষজন ঘর থেকে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। যারা বের হচ্ছেন তাদের সাথে আমি পথচারী, বিভিন্ন ইজি বাইক, অটো চালক, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 5 মিনিট আসলে ঘরের বাইরে থাকলে কিন্তু তাদের হাত পা অনেকটা অবশ হয়ে যাচ্ছে। সেই সাথে হিম শীতল যে উত্তরের বাতাস, এটি 6 থেকে 7 কিলোমিটার বয়ে যাওয়ার কারণে ঠান্ডার প্রকোপ, শীতের তীব্রতা অনেকটা বাড়িয়ে দেয়। এখন এ কারণেই কিন্তু আজকে আমরা দেখেছি যে অটো, ইজি বাইক চালক এবং পাথর শ্রমিক, চা শ্রমিক তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। বিশেষ করে পাথর শ্রমিক এবং যারা চা শ্রমিক তারা এখনও কাজে যোগ দিতে পারছে না। তবে কুয়াশা এবং প্রচণ্ড শীত উপেক্ষা করে যারা বের হচ্ছেন তারা কিন্তু আসলে শীতের কাপড় এবং গরম কাপড়, কেউ কেউ কিন্তু কম্বল গায়ে দিয়ে কিন্তু রাস্তায় বের হচ্ছেন।
আর এখন পর্যন্ত আমরা সূর্যের দেখা পাইনি। সূর্যের দেখা না পাওয়ার কারণে রোদেরও দেখা নেই, সেই সাথে হিমেল বাতাস। এই হিমেল বাতাস কিন্তু শীতের তীব্রতা অনেকটা বাড়িয়ে দিচ্ছে এবং শীত এলেই এখানে কিন্তু আমরা দেখি যে বিরাট অঙ্কের একটা জনগোষ্ঠী শীতার্থ, তাদের কিন্তু একটা দুর্ভোগ পোহাতে হয়। এবারও কিন্তু তারা দুর্ভোগে রয়েছেন, বিশেষ করে শীতের কাপড়ের অভাবে রয়েছেন। তবে জেলা প্রশাসন আমাকে বলছে যে এখন পর্যন্ত 12,000 কম্বল বিতরণ করেছেন, তবে 5টি উপজেলায়। তবে চাহিদার তুলনায় এটি একটি অপ্রতুলতা রয়েছে, কারণ বিরাট অঙ্কের প্রায় 2 থেকে 3 লাখ জনগোষ্ঠী দরিদ্র শীতার্থ। এ কারণেই কিন্তু এখানে শীত বস্ত্রের একটা অভাব থেকেই যাচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে মানুষ কিন্তু আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, সেই সাথে জবুথুবু অবস্থায় আজকের দিনটি পার করছে। এখন পর্যন্ত সূর্যের দেখা নেই, এ কারণে কিন্তু পঞ্চগড়বাসী সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে। মালিহা, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মালিহা, ধন্যবাদ আপনাকে। নতুন বছর 2025 আসতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে দেশে দেশে চলছে জোর প্রস্তুতি। এই উপলক্ষে জাঁকজমকপূর্ণ প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার ও মায়ামিতে নতুন বছর বরণে জড়ো হচ্ছে দেশটির নাগরিক ও পর্যটকরা। রীতি অনুযায়ী ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা সমুদ্র সৈকতও প্রস্তুত নতুন বছরকে বরণ করে নিতে। এছাড়াও চীনের রাজধানী বেইজিং সহ বিভিন্ন শহরেও চলছে নতুন বছর উদযাপনের প্রস্তুতি। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার কথা বলেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দ দূষণ ও বায়ু দূষণ হয়। অতিরিক্ত শব্দ দূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়। তাই জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় শব্দ দূষণ ও বায়ু দূষণ সৃষ্টিকারী আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। ইতিমধ্যে ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এবারে শীতে নেত্রকোনার সাদামাটির পাহাড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা, কিন্তু সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় থমকে আছে পর্যটন এলাকাটি। এতে দেশের একমাত্র সাদামাটির পাহাড় রানীখং মিশন, বিজয়পুরের মনোরম গারো পাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন দেখতে যাওয়া পর্যটকদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নেত্রকোনা সংবাদদাতা তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্ধুর রিপোর্ট। নেত্রকোনার বিজয়পুরে দেশের একমাত্র সাদামাটির পাহাড় দেখতে প্রতিদিন ভিড় করে অনেক পর্যটক। ঝকঝকে জলাধারের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সাদামাটির পাহাড় রানীখং মিশন, গারো পাহাড়ের ঢালে বসবাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরিবিলি জীবনযাপন দেখে মুগ্ধ হন পর্যটকরা। কিন্তু সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় সীমান্তের পর্যটন এলাকা দেখতে আসা মানুষদের পড়তে হয় নানা সমস্যায়। এছাড়াও দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের বিশ্রাম ও খাবারের জন্য এলাকাটিতে নেই কোনো ভালো মানের হোটেলও। ব্রিজ নাই, রাস্তা নাই, কোনো ধরনের থাকার বন্দোবস্ত নাই। এমনি ঘুরতে ভালো লাগছে, কিন্তু এই খাবারের পানি নাই, টয়লেটের ব্যবস্থা নাই, মেয়েদের জামা কাপড় চেঞ্জ করার একটা ব্যবস্থা থাকতো, এগুলো কোনো কিছুই নাই। ছোট টাইপের কটেজ, হোটেল, এগুলো এখানে থাকাটা প্রয়োজন। সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে সোমেশ্বরী নদীর উপর একটা ব্রিজ। এটা থাকলে পর্যটকদের আরো চাহিদা বাড়বে। ঘুরতে আসার প্রেক্ষিতে যেটা বুঝলাম যে যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ। তবে স্থানীয় প্রশাসক বলছেন, জেলাটির পর্যটন শিল্পের বিকাশে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্ত সড়কের সেই বড় সেতুগুলো আমরা এখন নির্মাণের উদ্যোগ নিয়েছি। যারা দর্শনার্থী থাকে তাদেরকে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, ভালো রেস্তোরাঁ থাকা, এগুলো করে দিতে পারলে জনগণ আরো বেশি আসবে, উৎসাহিত হবে। নেত্রকোনার একটি ঐতিহ্য এই এলাকাটা, সে কারণে আমরা পর্যটন স্পট যাতে করা যায় সেই জন্য কাজ করে যাচ্ছি। সোমেশ্বরী নদীতে সেতু নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে পর্যটক আনাগোনাও। তাই দ্রুত এলাকাটিকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের।
নুসরাত জাহান সিনথি, RTV। অভ্যুত্থান কিংবা টানা 3 দিন পুলিশ শূন্য দেশ অথবা বাহিনীটির বড় বড় কর্মকর্তাদের আত্মগোপন, যে কোনো বিবেচনায় ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ বছর 2024। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে শুধু সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাসেই খুন হয়েছে 522টি। এছাড়া পুরো বছরই ছিল নানা ঘটনা অঘটনায় আলোচিত। সুমন তানভীরের প্রতিবেদনে ফিরে দেখা 2024। বছরের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যতিব্যস্ত ছিল পুলিশ বাহিনী। শেখ হাসিনার পাতানো নির্বাচন সফল করতে মার মুখো ছিল বাহিনীটি। ভোট কেন্দ্রিক 345টি সংঘাতে 7 জনের প্রাণহানির ঘটনা আর অসংখ্য আহতের মধ্যে দিয়ে শুরু হয় বছরের প্রথম মাস। ফেব্রুয়ারিতে বেইলি রোডে 7তলা ভবনে অগ্নিকাণ্ডে 46 জনের মৃত্যুর ঘটনা স্তব্ধ করে দেয় জাতিকে। গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর বিরুদ্ধে সে সময় ব্যাপক সমালোচনা হলেও তদারক সংস্থাগুলোর বিরুদ্ধে এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পরের মাসেই মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে সোমালিয়ায় জলদস্যুরা ছিনতাই করে বাংলাদেশের একটি জাহাজ। প্রায় 1 মাসের উৎকণ্ঠা শেষে 15 এপ্রিল ছেড়ে দেওয়া হয় 13 নাবিক সহ জাহাজটিকে। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ কিংবা মতিউর রহমানের ছাগল কাণ্ডও ব্যাপক আলোচনায় ছিল 2024-এ। পাহাড়সম অবৈধ সম্পদের অভিযোগে দুদকের তদন্ত শুরুর পর বেনজির দেশ ছাড়তে পারলেও এনবিআর সদস্য মতিউর রহমানকে করা হয় পদচ্যুত। বছরের মাঝামাঝিতে এসে কলকাতায় এমপি আনার হত্যাকাণ্ডে নড়েচড়ে বসে 2 বাংলার প্রশাসন। নানা রহস্য ও নাটকীয়তার মধ্যে দিয়ে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ মিললেও এখনো চলছে তদন্ত, উন্মোচিত হয়নি হত্যার রহস্য। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অভূতপূর্ব পরিস্থিতি দেখে দেশের জনগণ। 8 আগস্ট পর্যন্ত 3 দিন পুলিশ শূন্য হয়ে যায় দেশ। ট্রাফিক পুলিশের ফিরতে 2 সপ্তাহেরও বেশি সময় লেগে যায়। আগস্ট পরবর্তী সময় দেশ হঠাৎই বেড়ে যায় চুরি ডাকাতি। সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় খুব কম সময়ের ব্যবধানেই সেটি সামাল দেওয়ার চেষ্টা করে প্রশাসন। তবে নভেম্বর মাসের শেষে এসে ইস্কন নেতা চিন্ময়কে গ্রেপ্তার এবং এই গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশে, যার তীব্রতা ছড়ায় ওপার বাংলা পর্যন্ত। বছরের শেষে এসে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি কিংবা সচিবালয়ে রহস্যজনক আগুনের ঘটনা নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিরই ইঙ্গিত দেয়। তবে আসছে বছরে সব দুর্বলতা কাটিয়ে শক্ত অবস্থানে থাকবে প্রশাসন, এমনটাই জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতনরা। সুমন তানভীর, RTV, ঢাকা। সামরিক আইনের স্বল্পকালীন ঘোষণার জন্য দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক ইতিহাসে এটিই প্রথম কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা। স্থানীয় সময় সোমবার যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তরের তরফে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইউনকে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে। দেশটির সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদন করা হয়। এর আগে গেল 14 ডিসেম্বর দেশে পার্লামেন্টে অভিশংসিত হন ইউন সুক ইউল। বিপিএল এর খবর। বিপিএল এর তৃতীয় ম্যাচে আজ চট্টগ্রাম কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 12টায়। এদিকে 4 নম্বর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে রংপুর। শক্তিশালী দলটি ঢাকার বিপক্ষে দারুণ জয়ে মাঠ ছেড়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। জয়ের এই ধারা অব্যাহত রাখতে চাইবে নুরুল হাসান সোহানের দল। এদিকে গেল আসরে খুব একটা সুবিধা করতে না পারলেও এবারের আসরে দারুণ কিছু করতে মুখিয়ে আছে সিলেট স্ট্রাইকার্স। রংপুরের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে প্রত্যয়ী দলটি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার টাঙ্গাইলের 4 বীর মুক্তিযোদ্ধা পরিবার। দীর্ঘ প্রায় 5 বছর ধরে তাদের ভাতা বন্ধ রেখেছে পতিত আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট বিভাগ। ফলে মানবেতর জীবনযাপন করছেন জীবন বাজি রাখা এই 4 বীরের পরিবার। এই বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্ট আদেশ দিলেও তা ঝুলিয়ে রেখেছে সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মকর্তারা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। এবারে শীতে নেত্রকোনার সাদা মাটির পাহাড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা, কিন্তু সোমেশ্বরী নদীতে সেতু না থাকায় থমকে আছে পর্যটন এলাকাটি। এতে দেশের একমাত্র সাদামাটির পাহাড় রানীক্ষং মিশন, বিজয়পুরের মনোরম গারো পাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন দেখতে যাওয়া পর্যটকদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নেত্রকোনা সংবাদদাতার তথ্যচিত্রে নুসরাত জাহান সান্থির রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলায় অনুদানের নামে ইটভাটা থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে খোদ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। ইউএনও এর নির্দেশে অবৈধ বিভিন্ন ইটভাটা থেকে প্রায় 30 লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার এক প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও অভিযুক্ত ইউএনও বলছেন তদন্তের কথা। রাজশাহী থেকে মুস্তাফিজ রকের প্রতিবেদন জানাচ্ছেন সায়েদ মাহমুদ। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা। মেঘনা নদীর ভাঙনে দিশেহারা এ উপজেলার পশ্চিম পাশে চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিনের ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এ গ্রামের সিংহভাগ। ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে অনেক সম্ভ্রান্ত পরিবার। ভাঙন রোধে মানববন্ধন করেছেন গ্রামের মানুষ। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ সামিয়া তামান্না।
বিপিএল এর উদ্বোধনী দিনে আলাদা ম্যাচে জয় নিয়ে আসর শুরু করল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ঢাকা ক্যাপিটালকে 40 রানে হারিয়েছে দুবারের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর। আরেক ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে 4 উইকেটের বিনিময়ে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। নাজমুস সাকিব জানাচ্ছেন বিস্তারিত। মাঠের বাইরের সমালোচনাকে পেছনে ফেলে রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরা ম্যাচ দিয়ে শুরু হলো বিপিএল এর একাদশ আসর, যেখানে উদ্বোধনী দিনে জয়ের হাসি হেসেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। 20 রান জড়ো করতে 2 উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে নুরুল হাসান সুহানের দল। তবে সেখান থেকে রংপুরকে বড় সংগ্রহের পথে নিয়ে যান সাইফ, ইফতেখার ও খুশদিল শাহ। তাদের ব্যাটে 6 উইকেটে 191 রান করে রংপুর রাইডার্স। জবাবে খেলতে নেমে দুর্দান্ত সূচনা করে ঢাকা ক্যাপিটাল। উদ্বোধনী জুটিতে যোগ করে 65 রান। তবে এরপর ধস নামে ঢাকার ব্যাটিং লাইনে। রংপুরের গতি আর ঘূর্ণিতে 9 উইকেটে 151 রানে থামে লিটন থিসারা পেরেরারা। এর আগে দিনের প্রথম ম্যাচে নাটকীয়তার পর রিয়াদ আশরাফের ব্যাটিং তাণ্ডবে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে ফরচুন বরিশাল। টস হেরে আগে ব্যাট করে 3 উইকেটে 197 রানের বড় সংগ্রহ করে দুর্বার রাজশাহী। ইয়াসির আলী অপরাজিত থাকেন 94 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের বিধ্বংসী ব্যাটিংয়ে 4 উইকেট হাতে রেখে আসরের প্রথম জয় তুলে নেয় ফরচুন বরিশাল। ম্যাচ সেরা পুরস্কার পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন 56 রানে। নাজমুস সাকিব, RTV, ঢাকা।